আছে আমরা ক্লাসে হচ্ছে তোমার এনট্রপি নিয়ে আলোচনা করছিলাম। তো হলো আজকে ক্লাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস এরপরে বাকিটা তোমার প্র্যাকটিস এটার উপরে প্রত্যেকটা নির্ভর করবে, থিওরি আর নাই আর। হ্যাঁ, মোটামুটি তো এই অঙ্কটা একটু করার চেষ্টা করো তো, পারো কিনা। এনট্রপি বের করতে বলছে, তাই না? এনট্রপির পরিবর্তন মনে আছে? আর আগের দিনের সূত্রগুলো মনে আছে? মনে থাকলে একটু ট্রাই করতে হবে। বলছে একটা ইলেকট্রিক কেটলির সাহায্যে কেজি, মানে 2 কেজি ভরের একটা পানি পানির তাপমাত্রা এখান থেকে এখানে নিয়ে গেছে, তাই না? T1 T2 তে নিয়ে গেছে। ওটা করে এলএস মানে এন্ট্রপি পরিবর্তন কত চাইছে। আপেক্ষিক তাপ দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে। এটা এত। পারবা কিভাবে করতে হয়? করো। তো 22.7। দাঁড়াও একটু দেখি এলো কিনা। কি সূত্র ব্যবহার করছো? কোনটা? হুম, তাই তো ঠিকই থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে। এককটা কি হবে? হ্যাঁ, জুল পার। তাহলে এটা হচ্ছে আমাদের এমএস লেন T2/T1 একটু দিয়ে ইউজ করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এই আর কি। হুম, এরপরে আমাদের হচ্ছে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল নিয়ে পড়বো। মানে আমাদের যে ক্যালভিন, তারপর আর কি আছে, সেলসিয়াস, আর একটা কি, কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইট। এই যে 3টা স্কেল আছে, মূলত এই 3টা স্কেল দিয়ে আমরা টেম্পারেচার কে মেজার করে থাকি। এই স্কেল গুলার পারস্পরিক সম্পর্কটা পড়তে হবে। তো এটা আমরা 9-10 পড়ছি, তো এখানেও পড়তে হবে আরেকবার। এবং আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার কাছে যদি একটা ত্রিপূর্ণ থার্মোমিটার থাকে, তোমার যে থার্মোমিটারটা একটু ভুল রিডিং দেয়, তো সেখান থেকে আমরা কিভাবে সঠিক রিডিংটা পাবো এটা। তো হ্যাঁ, বলো। হুম, হ্যাঁ, 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 হুম, 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 বুঝতে পারছি। হ্যাঁ, মানে ওই যে T1/T2 is equal to T1/T2, তাই না? তাহলে আমরা লিখতে পারি T1/T1 is equal to T2/T2। সমান হচ্ছে নাকি? হ্যাঁ, করা যায়। হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, করতে পারো ভালো। তাহলে আমাদের টেম্পারেচার স্কেল নিয়ে পড়তে হবে। এখন আমরা যে টেম্পারেচার স্কেল নিয়ে পড়তেছি, তার আগে আমরা যে টেম্পারেচার মাপি, ধরে নাও আমি থার্মোমিটারেই টেম্পারেচারটা মাপবো। তো সেটা মাপার জন্য তো আমাদেরকে থার্মোমিটারে কিছু একটা লাগবে। তো আমরা আমরা যেটা ব্যবহার করি কোনো কিছু টেম্পারেচার মেজার করার জন্য, সেটা হচ্ছে আমরা কোনো একটা বস্তুকে ব্যবহার করি। যে বস্তুটার মধ্যে তাপমাত্রা
যেটাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে? যে বস্তুটা আসলে তোমার কি করতে পারে, টেম্পারেচার চেঞ্জ হলে ওর কোনো একটা পার্টিকুলার ধর্মকে ও চেঞ্জ করে দিতে পারে। যেমন আমরা থার্মোমিটারে কি ব্যবহার করা হয় জানো? যে থার্মোমিটার ভিতরে কি থাকে? থার্মোমিটারের ভিতরে থার্মোমিটারের ভিতরে কি থাকে? পারদ থাকে কেন? হ্যাঁ, পারদ থাকে। তো পারদটা কি হয়, যে তুমি যখন ধরো টেম্পারেচার যখন বৃদ্ধি করবা, তাই না? থার্মোমিটার দিয়ে যখন আমরা কারোর জ্বর মাপি তখন কি হয়, ওই থার্মোমিটারের টেম্পারেচারটা বাড়ে। তো সেটা আমরা হিসাব করি কি দিয়ে, ওই পারদটা কতটুকু প্রসারিত হলো, তাই না? ওই যে তোমরা 9-10 এরকম কিছু একটা পড়ছো বোধহয়, যে আহ, মানে কি হচ্ছে কি, যে আমরা এমন একটা পদার্থ ইউজ করব, তাপমাত্রিক পদার্থ ইউজ করব, যেটা দিয়ে আমরা ওর পরিবর্তনটা হিসাব করে তাপমাত্রার পরিবর্তনটা সমানুপাতিক ভাবে হিসাব করতে পারি। ধরে নাও যে আমাদের যে জাস্ট জাস্ট ধরে নাও যে পারদের যে এক্সপেনশনটা ছিল, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। তাহলে পারদের এক্সপেনশনটাকে যদি তুমি যদি এল ধরো, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা যদি টি ধরো, মানে ডেল টি বলা যায়। ঠিক আছে? তো এই আর কি, মানে এর এক্সপেনশনটা দিয়ে আমি তাপমাত্রার এক্সপেনশনটা মেজার করতে চাচ্ছি, এরকম টাইপের জিনিস। ঠিক আছে? তো এটা জাস্ট ভেগ আইডিয়া। আমরা এখন কিভাবে এটা করি, ওই জন্য আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা ব্যবহার করি। ওকে? তাহলে প্রথমত এখানে একটা কথা আমরা বলবো, সেটা কি, যে তাপমাত্রিক পদার্থ বা উষ্ণতা ভিত্তিক পদার্থ। এগুলো কাকে বলে? তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বস্তুর, সরি, যে সকল বস্তু নিজেদের কোনো একটা ধর্মের পরিবর্তন করতে পারে তাদেরকে আমরা তাপমাত্রিক পদার্থ বা উষ্ণতামাত্রিক পদার্থ বলবো। আর এই সকল বস্তুর যে ধর্মটার কারণে এরা এটা করে, ওটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতামাত্রিক ধর্ম। ঠিক আছে? একই জিনিস এইসব, মানে ধরুন কতে আসলে এটা একটু পাঠতে হবে, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, করে নিও। এখন আমরা মাপবো কিভাবে? তো ধরে নাও যে আমাদের যে উষ্ণতা ভিত্তিক ধর্মটা আছে, মানে যেই পদার্থটা আমরা ব্যবহার করব, সেই পদার্থের বিভিন্ন ধর্ম তো এই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে পারে। যেমন একটা হচ্ছে কি, বললাম যে ওর লেন্থটা, মানে আমাদের যে পারদ আছে, ওর পারদে কি হয়, ওর লেন্থটা বাড়ে। ঠিক আছে? বা আয়তনটা বলো যে বাড়ে। তাহলে এই যে তাপমাত্রিক যে পদার্থ, যে তাপমাত্রিক যে ধর্মটা আছে বা উষ্ণতা ভিত্তিক যে ধর্মটা আছে, ওটাকে আমি ধরো এক্স নাম দিলাম। হ্যাঁ, এটা কি, এটা তো ধর্ম। ধরে নাও, এটা এখন আমরা কিভাবে মেজার করবো, এটা বিভিন্ন ভাবে থাকতে পারে। ঠিক আছে? এটা হতে পারে মানে রোধ, এটা রোধ হতে পারে। কিন্তু যে ধরো কোনো একটা বস্তুর মধ্যে তুমি তাপমাত্রা চেঞ্জ করছো, ওটার রোধের পরিমাণটা চেঞ্জ হচ্ছে, মানে এক্ষেত্রে ওর তাপমাত্রার ধর্মটা কি, রোধ। আর কি হতে পারে? ধর্ম হতে পারে চাপ বা প্রেসার। যেহেতু এটা নিয়েছি, প্রেসার, চাপ। ঠিক আছে? আর কি হতে পারে? বিভিন্ন জিনিস, মানে অঙ্কগুলো তোমাকে এইভাবে বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। ধরুন আয়তন হতে পারে, আয়তন। আর কি? তেল, দৈর্ঘ্য, এরকম আর কি। এই কয়েকটা। ধরো দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, চাপ হতে পারে, রোধ হতে পারে। এগুলো হচ্ছে এই জিনিসটা প্রাকৃতিক ধর্ম। যে কোনো একটা বস্তু টেম্পারেচার চেঞ্জ করলে কারো দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কারো আয়তন বৃদ্ধি পায়, কারো চাপ বৃদ্ধি পায়, বা কারো রোধ বৃদ্ধি পায়। তো ওই যে তাপমাত্রিক ধর্মগুলো পরিবর্তনটা দিয়ে আমি টেম্পারেচারকে মেজার করবো। তো এটা করার জন্য আমাদের কাছে দুইটা পদ্ধতি আছে। একটা বললো এক স্থির বিন্দু পদ্ধতি, একটা বলা হয় দ্বি স্থির বিন্দু পদ্ধতি। ঠিক আছে? তো প্রথমে আমরা এক স্থির বিন্দু পদ্ধতি যেটা আছে ওটা দিয়ে তাপমাত্রা মেজার করি। কিরকম?
তাহলে ফার্স্ট যে বইটা আছে আমাদের কাছে স্থির বিন্দু পদ্ধতি। সেই পর্যন্ত জিনিসটা বুঝে যাচ্ছে নাকি নাকি একটু সমস্যা? ফার্স্ট আচ্ছা হচ্ছে কি স্থির বিন্দু পদ্ধতি এটা। আচ্ছা, পানির প্রবাহিত বিন্দু ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অফ ওয়াটার, এটা কি আগে শুনছো এই নামটা কোনোদিন? কাকে বলে মনে আছে? এই তো ঠিক আছে। এখন বলছি এটা কত ছিল তাপমাত্রাটা? কত ছিল এটা মানে এই ভ্যালুটা কত ছিল, কত ক্যালভিন ছিল এই পানির তড়িৎ বিন্দুর টেম্পারেচারটা কত ছিল? 273.16 এটা। তো এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। ধরুন এটাকে আমরা ডিনোট করতেছি টি টিপি দিয়ে। ঠিক আছে, এইটা দিয়ে আমরা মানে ওই এক স্থির বিন্দু বলছি না, সেই স্থির বিন্দুটা হচ্ছে আমাদের ওই ত্বরিত বিন্দুটা। ওকে, এই জন্য নামটা এক স্থির বিন্দু পদ্ধতি। কিভাবে মেজার করবো? ধরুন আমরা তো এটা জানি যে আমাদের যে তাপমাত্রিক পদার্থগুলো আছে যেই ধর্মটাই নেই, এক্স এর ভ্যালু আমরা যে হিসাবে নিতে পারি, রোধ হিসাবে, চাপ হিসাবে, আয়তন হিসাবে, দৈর্ঘ্য হিসাবে, ওটা পদার্থের উপর নির্ভর করে। তো এইটা অবশ্যই ওর যে টেম্পারেচারটা আছে বা আমাদের যে টেম্পারেচারটা আছে সেটা সমানুপাতিক। কারণ এটা তো ওটা তাপমাত্রিক পদার্থ বা সরি তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা কি টিটাকে সমানুপাতিক এক্স বলতে পারি তো? হ্যাঁ, বলাই যায় অবশ্যই। টি সমানুপাতিক এক্স বলা যায়। এখন তুমি কোনোভাবে যদি ওই পদার্থটার ওই পদার্থটার ট্রিপল পয়েন্টে বা ত্রয়িত বিন্দুতে ওই ধর্মটা কত হবে সেটা বের করে ফেলতে পারো, তাহলে যে কোনো টেম্পারেচারে তুমি আহ, ওই সরি যে কোনো টেম্পারেচার বের করতে পারো যদি তুমি ওই টেম্পারেচারে পদার্থ ধর্মটা জানো। মানে এটা বলছে কি, ধরো না তুমি এটা জানো যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে টিতে ওর যে তাপমাত্রিক যে ধর্মটা আছে ধর্ম হলো এক্সটিপি। ঠিক আছে, এটা তোমার জানা আছে যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে ওর ধর্মটা কি এক্সটিপি। মানে ধরে নাও ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে ওর ধর্মটা হলো ধরে নাও 20 ওহম। এক্সটিপি বলতে ধরে নাও 20 ওহম। হ্যাঁ, তো এখন তোমাকে বলছে যে কত টেম্পারেচার, আর আমি ধরলাম যে আহ, কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রা বলতে আমি জানি না কত, এটা আমি বের করবো কক্ষ তাপমাত্রায় ওর ওই ধর্মটা হলো X। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলতেছে কক্ষ তাপমাত্রা মানে এক্সটিপি তে ধর্ম হলো, সরি ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে ধর্ম হলো এক্সটিপি, কক্ষ তাপমাত্রা ধর্ম কত, ধর্ম হলো এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা, যেহেতু এক্স সমানুপাতিক টি লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি x1/x2 is equal to t1/t2। দেখা যায় সমানুপাতিক সম্পর্ক দিয়ে। তাহলে আমাদের কি লাগে, এই যে কক্ষ তাপমাত্রা, ধরুন কক্ষ তাপমাত্রাটাকে তুমি টি ধরো, টি টেম্পারেচার ধরো, তাহলে টি1 এর জায়গায় আমি টি লিখলাম, টি2 এর জায়গায় আমি ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা লিখলাম। আর এই টি1 এর জন্য কিন্তু x1, তাহলে এই কক্ষ তাপমাত্রা ধর্ম হচ্ছে এক্স, আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচারের ধর্ম হচ্ছে এক্সটি। তাহলে হয়ে গেল। তাহলে এই যে এটা আছে, এটা হচ্ছে আমাদের এখন সূত্র, এটা এখন মনে রাখতে হবে। তাহলে এখানে টেম্পারেচার বের করার জন্য তোমার কি জানা লাগতেছে? তৈল বিন্দুতে, পানির ত্রৈধ বিন্দুতে তোমার এই বস্তুটা ধর্ম কত, এবং যে টেম্পারেচারে তুমি যে টেম্পারেচার বের করতে চাচ্ছ সেই টেম্পারেচারে ওই বস্তুটা ধর্ম, তাইলে হয়ে যাচ্ছে। তো তোমার এক্স
এইচটিপি আর টিপার পয়েন্ট টেম্পারেচারটা জানলে তোমার ওই টেম্পারেচারটা যেটা তুমি বের করতে চাচ্ছ সেটা বের করে ফেলতে পারো। সিম্পল হিসাব। টি বাই টিপি টি বাই ট্রিপল পয়েন্ট টেম্পারেচার ইজ ইকুয়াল টু এক্স বাই এইচটিপি। ঠিক আছে? বুঝতে পারছো? ধরে নাও তাহলে একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারো। এভাবে লিখছে যে কি ঠিক আছে? এটা প্রশ্ন বলছে যে একটা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার আছে, সেটার পানির দৈর্ঘ্য বিন্দুর চাপ, মানে দৈর্ঘ্য বিন্দুতে যে চাপটা পানির, সেটা হচ্ছে 20 নিউটন পার মিটার, 20 প্যাসকেল। এবং শুষ্ক বরফের চাপ, শুষ্ক বরফ মানে কি, যে যখন মানে বরফটা শুষ্ক থাকে, বরফ কখন শুষ্ক থাকে, যাই হোক, যখন যে টেম্পারেচারে বরফ শুষ্ক থাকবে আর কি, আমরা জানি না, সেখানে চাপ হচ্ছে 14.3 নিউটন পার মিটার। শুষ্ক বরফের টেম্পারেচার কত? ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে তোমার কাছে? সবই দেওয়া আছে, ট্রাই করতে পারো কিন্তু। সূত্র এটাই, টি বাই ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। তাহলে এখানে তাপমাত্রিক ধর্মটা আসলে চাপ, প্রেসার 20, প্রেসার, এটাই হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্ম। দুইটা টেম্পারেচারে তোমার তাপমাত্রিক ধর্মগুলো দেওয়া আছে, একটা 20 আর একটা 14.3। আর আরেকটা টেম্পারেচার তুমি অলরেডি জানো, পানির তৈরি বিন্দু টেম্পারেচার 273.16 ক্যালভিন। আর কি, সবই তো বলে দিলাম। বলো তো উত্তর তাড়াতাড়ি বলো। কি হবে? হ্যাঁ, এটাই উত্তর, 195.3। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এক্স কি, এক্স হচ্ছে ওই যে টেম্পারেচারে তুমি মাপতে যাচ্ছ সেটা, সেই ধরুন সেটা কত, 14.3। আর এক্স কি, যেটা পানির তৈরি বিন্দুতে ওই ধর্মটা, সেটা কত, 20। আর পানির তৈরি বিন্দু মানে 73.16। যেটা আসবে একটা রচনা, ওই রকম 3। তো এটা গেল। এখন আমাদেরকে ডি স্থির বিন্দুর মাধ্যমে কিভাবে টেম্পারেচার মাপতে পারি এটা দেখতে হবে। ডি স্থির বিন্দু, স্থির বিন্দু পদ্ধতি। তো স্থির বিন্দু পদ্ধতি বুঝতে পারতেছো বোধহয়। এখানে আমরা যে দুটো টেম্পারেচার ইউজ করবো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক আর একটা হচ্ছে পানির গলনাঙ্ক।
এই দুটো টেম্পারেচার, এর আগে যেরকম আমরা ওইটা নিয়ে কাজ করছি, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার নিয়ে কাজ করছি, এবার আমরা পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্বন্ধে জানবো। তাহলে পানির গলনাঙ্ক, পানির গলনাঙ্ক এটাকে আমরা ধরে নেবো, আমরা কি নাম দেব, এইটা নাম দেবো এক্স। আচ্ছা, লিখি পানির স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো এটার নাম দেবো আমরা থিটা আইস, আর এটার নাম দেবো আমরা থিটা, কি বলবো দি, থিটা হলো স্টিম, স্টিম মানে বাষ্প। এক্স আইস একটা, থিটা আইস একটা, থিটা স্টিম। তো এইটা ডিসি বিন্দুর মাধ্যমে কিভাবে করতে হবে, তো এখন তো আর সমানুপাতিক চিহ্নটা আমরা ব্যবহার করতে পারতেছি না, এখন আমরা যদি একটা সুন্দর একটা অনুপাত ইউজ করবো, এটা কি, তাহলে আমাকে এখানে একটা কিছু আর্ট করতে হবে। দেখি আর্ট করা যায় কিনা। এই ধরনের এরকম। তো এইটা ধরে নাও তোমার হচ্ছে থিটা, এই যে মাপটা লিখছি এটা হচ্ছে থিটা স্টিম, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের থার্মোমিটার, মানে এরকম চিন্তা করবো, এটা হচ্ছে আমাদের থার্মোমিটার, এটা থার্মোমিটার না, এটা ধরুন থার্মোমিটারের বাম পাশেটা থার্মোমিটারের সমান সেট। তো এই থার্মোমিটারের সর্বোচ্চ যে স্কেলটা ওটা ধরুন আমরা এক্স স্টিম ধরলাম, ধরে নেবো। আর আর সর্বনিম্ন যে বিন্দুটা ওটা হচ্ছে এক্স আইস, ঠিক আছে। তো এটা থিটা স্টিম, আর এগুলো আমরা কি অলরেডি জানি কিনা, এখন আমরা কোন স্কেলে জানি এটা, এটা হচ্ছে সমস্যা, মানে এই জন্য আমাদের স্কেলটা জানা খুব জরুরি। যে স্কেল হচ্ছে একটা কি, ক্যালভিন স্কেল নিতে পারো, বা তুমি সেলসিয়াস স্কেল নিতে পারো, তারপর তুমি কি ফারেনহাইট স্কেল নিতে পারো। তো ধরে নাও আমরা সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করতেছি আপাতত, ধরে নাও যে তোমার কাছে যে থার্মোমিটার আছে এটা তোমাকে সেলসিয়াস স্কেলে সবকিছু মাপে দিবে। তো সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে এই যে পানির গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এটা তুমি আগে থেকে জানো কিনা, অবশ্যই জানো। স্টিম কত ডিগ্রি সেলসিয়াসের পানির স্ফুটনাঙ্ক, 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও আগে থেকে তুমি জানো, ঠিক আছে। এখন এই ধরে নাও যে এইখানে কোনো একটা টেম্পারেচার, সেটা আরবিট্রারি, একদম এটা মাঝের পয়েন্ট না, ঠিক আছে। মাঝে না দিয়ে এটা একটু মিস করে দিতে, বুঝতে হবে, নাহলে আবার ধরো একটু নিচে আছে, আরবিট্রারি একটা টেম্পারেচার থিটা, জানি না কত এটা। right? তো এখন তোমাকে এইবার তোমার যদি এই থিটাটা মাপতে হয়, ঠিক আছে, তোমাকে যদি এই থিটাটা মাপতে বলি তাহলে তুমি এটা কিভাবে মাপবা, তাহলে তোমাকে যেটা জানতে হবে, যে বস্তুটা তুমি ব্যবহার করছো যার মাধ্যমে তুমি টেম্পারেচারটা মাপবা, সেটা এই থিটা স্টিমে সেটার ধর্মটা কত, অর্থাৎ এক্স স্টিম কত, সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। মানে থিটা পানির স্ফুটনাঙ্কের বস্তুটা ধর্ম কিরকম সেটা তোমাকে জানতে হবে, পানির গলনাঙ্কে অর্থাৎ থিটা আইস এর বস্তুটা ধর্ম কেমন ওটা তোমাকে জানতে হবে, দ্যাটস ওটা হচ্ছে এক্স আইস। এবং যেই টেম্পারেচারে তুমি বের করতে চাচ্ছ, টেম্পারেচার মানে ওই কি বলে, সরি, যেই টেম্পারেচারটা তুমি বের করতে চাচ্ছ সেই টেম্পারেচারে ওই বস্তুটা তোমার কত, লেটস ওটার নাম দিলাম আমরা এক্স। ওই তিনটা জিনিস তোমাকে জানতে হবে, কয়টা, এক্স স্টিম, এক্স আর এক্স আইস, এগুলো জানতে হবে, তাহলে তুমি থিটাটা বের করতে পারো, ঠিক আছে। এখন কিভাবে বের করবে, আমরা খুব ইজিলি বের করতে পারবো। দেখো, থিটা আইস থেকে থিটা যত দূরে, থিটা থেকে থিটা স্টিম ঠিক তত, থিটা আইস থেকে থিটা যত দূরে থাকবে, এক্স আইস থেকে এক্স ঠিক তত দূরে। কেন তত দূরে থাকবে,
কারণ ওই যে তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রা যেমন এখান থেকে এখানে যতটুকু পরিবর্তন হচ্ছে, ডেনসিটিটা পরিবর্তন হচ্ছে, এখান থেকে যে পরিবর্তন হবে এটাও ডেল এক্স, মানে একদম সমান সমান হবে না, সমানুপাতিক হবে। ডেল থিটা সমানুপাতিক ডেল এক্স, ঠিক আছে? আচ্ছা, এই যে অনুপাত গুলো এগুলো সমান। তাহলে আমি যদি একটু সূত্রটা ডাইরেক্ট লিখি, তুমি বুঝতে পারো কিনা দেখো। আমি এটা নিলাম, দেখ, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা মাইনাস থিটা আইস মানে কি? মানে থিটা এতটুকু নিচে আর কি, এতটুকু পরিবর্তন নিচে, থিটা থেকে থিটা আইস কতটুকু বেশি আর সরি, থিটা আইস থেকে থিটা কতটুকু, থিটা মাইনাস থিটা আইস। অতএব কি করছি, থিটা স্টিম ডিভাইডেড বাই থিটা আইস। ওকে, মানে এই যে স্টিমটা, স্টিমটা থিটা আইস থেকে কতটুকু বড় ওইটা নিচ্ছি। এইটা আর এইটা ভাগ এটা করছি। Okay? এইটা হিসাব করতে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম এক্স আইস। দেখো এই সূত্র কি বুঝলো কিনা? এটা কি বোঝা গেছে? এই যে ডান পাশে যে সূত্রটা লিখছি, আচ্ছা তুমি কি বুঝতে পারছো? আচ্ছা। হুম, তাহলে উম, কিভাবে বুঝতে পারবো বলো তো, এটা একটু বুঝা দাও। ইয়া, অন্য বলো তো কি কি করছে, কেন কেন এটা ঠিক হলো এলাম। আমি যদি এটা লিখতাম, ধরো না এটা লিখতাম, তাহলে এটা কি ঠিক হতো একটু বলো। থিটা মাইনাস থিটা আইস, হ্যাঁ, এটা লিখলাম, লিখলাম থিটা স্টিম মাইনাস থিটা, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স আইস আর এক্স স্টিম মাইনাস হলো ধরো এক্স। এই পরের সম্পর্কটা কি ঠিক আছে? এটাও কি লেখা যাবে? যাবে নাকি যাবে না, এটা বলো। অবশ্যই যাবে। কেন যাবে না? এক্স মাইনাস এক্স থিটা আইস কে আমি এক্স সিস্টেম, মানে আমি কি করছি এবার, এইটা থেকে এইটা ভাগছি। তো এইখানে তো আমি এটা থেকে এটা ভাগছি, সমানুপাতিক সম্পর্ক, অবশ্যই হবে, অবশ্যই ঠিক হবে। মানে আগেরটা তো তাই করছি, আগেরটা যেটা করছি এই তো এতটুকু গ্যাপটাকে এতটুকু দিয়ে ভাগ করে যা পাইছি, এবার তো এতটুকু গ্যাপটাকে এতটুকু দিয়ে ভাগ করে তাই একই পাবো। তার আগেরটা তো ওটা করছে, আর এবার তো যদি আমরা এইটুকু ভাগ এইটুকু করছি, তাই না? সেমই। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা ওই যে যে সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা এই যে আমরা ভাগ এইটা ভাগ এটার অনুপাত যা পাবো, এইটা ভাগ এটার অনুপাত থেকে একই জিনিস পাবো। তো অনুপাতটা সেম হবে, ঠিক আছে? তো এখন এখানে লাভটা যেটা হলো সেটা দেখো, এক্স স্ট্রিম, থিটা স্ট্রিম তুমি জানো, থিটা আইস তুমি জানো, তারপর হচ্ছে তারপর এদিকে এক্স আইস এক্স স্ট্রিম এক্স আইস যেগুলো তোমার জানা থাকা লাগবে, এক্স তোমার জানা থাকা লাগবে, এখানে তোমার থিটাটা কিন্তু বের হবে। ঠিক আছে? তো দ্বি-স্থির বিন্দু পদ্ধতির মাধ্যমে আমাদের যদি থিটা বের করতে হয়, তাহলে আমার সূত্র হচ্ছে এইটা, যেটা আমি লিখছি। ঠিক আছে, এটা মুখস্থ রাখছি। তো এর জন্য আমি মুখস্থ আহ এটা যখন এমনি ডিরেক্ট লিখতাম তাহলে মুখস্থ রাখা খুব কঠিন, একটু কঠিন লাগতো। এখন একটু হয়তো ইজি লাগবে, কারণ আসলে তোমার মাথায় এই চিত্রটা তুমি একটু কল্পনা করো, তাহলে তোমার এই মানে সূত্র মুখস্থ রাখা লাগবে না, তুমি জাস্ট বুঝে ফেলবা যে আচ্ছা কি করা হয়েছে। এই যে থিটা থেকে থিটা এক্স বিয়োগ করছিলাম, থিটা এক্স থেকে থিটা আইস ভাগ করছি, মানে সরি, থিটা থেকে থিটা আইস বিয়োগ করে এই মানে এইটা পোর্শন নিচ্ছি, এইটা পোর্শন ভাগ করছি।
আশা করি কিছু বুঝতেছো। মানে এটা যাতে ভিজুয়ালাইজ হলে তুমি আসলে এইভাবে মানে ছোট ছোট মা মনে রাখে এই জিনিসটা মনে রাখবে যে আসলে করছি কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি এক্সের জায়গায় যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। এর আগের অঙ্কটার মতো ধরো রোদ দেওয়া আছে, বললো যে আমি যে অঙ্কটা বলে রাখি, এরকম অঙ্ক তোমরা আরো সামনে করবা। বললো যে কোন একটা আহ এরকম আছে যে আহ, পানির গলনাঙ্কে রোধ হচ্ছে 10 ওহম, পানির স্ফুটনাঙ্কে রোধ হচ্ছে 15 ওহম, এবং কোনো একটা টেম্পারেচারে রোধ হচ্ছে 12 ওহম। তাহলে সেক্ষেত্রে ওই 12 ওহম রোধ হতে হলে টেম্পারেচার কত? তাহলে এইসব ডাটা ইনপুট করে দিবা, তাহলে কাজ শেষ। এখন এখানে থিটাটা কোন স্কেলে বসাবো এটা তোমার উপর। এখানে তুমি যদি সেলসিয়াস স্কেলে বসাও তাহলে থিটার ভ্যালুটা তুমি সেলসিয়াস স্কেলে পাবো। এবার এখানে যদি ক্যালভিন স্কেলে বসাও তাহলে ক্যালভিন স্কেলে পাবো। যেমন আমরা কি জানি, ক্যালভিন স্কেলে পানির গলনাঙ্ক কত বলতো? ক্যালভিন স্কেলে পানির গলনাঙ্ক কত? 273 ক্যালভিন, তাই না? 273, তারপর পানি 373 ক্যালভিন। আর ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট সম্ভবত। আর এটা হচ্ছে কি 212 ডিগ্রি ফারেনহাইট। তো এটা এই দুটা স্টেপ আর থিটা কোন এককে বোঝাচ্ছ, ওটার উপর তোমার থিটাটা ওই এককে বের হবে। তো আচ্ছা বলো, এখন আর কি ওই ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, আর হচ্ছে কি কেলভিন স্কেলের যে আমাদের সম্পর্কটা আছে সেটা একটু দেখাই দিই কিভাবে আসে। ধরে নাও এগুলো হচ্ছে আমাদের থার্মোমিটার, যেগুলো তিনটা ভিন্ন স্কেলে আছে। ঠিক আছে, কি কি স্কেল? তো এটা স্কেল, এটা ধরে নাও প্রথমটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন সর্বোচ্চ যে বিন্দুটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেটা বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইগুলো হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক মানে কি ওই বরফ বিন্দু, পানির গলনাঙ্ক, সরি কি বলতেছি, পানির গলনাঙ্ক, কি বললাম না? ঠিক ঠিক আছে, পানির গলনাঙ্ক স্থিরাঙ্ক। আর কি উম, আর এটা হচ্ছে আর কি ওই পানির স্ফুটনাঙ্ক ওইটা। তো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস হবে। আর এটা যদি ফারেনহাইট স্কেল ধরো তাহলে এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট হবে। আর এটা হচ্ছে তোমার 32 ডিগ্রি ফারেনহাইট হবে। আর এটা যদি ক্যালভিন স্কেল ধরি তাহলে এটা হবে 373 ক্যালভিন। আর এটা হচ্ছে 273 ক্যালভিন। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করবো। এর জন্য আমরা আরবিট্রারি একটা পয়েন্ট নিলাম। আরবিট্রারি পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট ধরলাম, সেটা হচ্ছে মাঝের এই পয়েন্ট। মাঝের মানে যে কোনো একটা পয়েন্ট। সেই পয়েন্টে এই সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা দেয় সেটা হচ্ছে সি, ফারেনহাইট স্কেলে যে টেম্পারেচারটা দেয় সেটা হচ্ছে এফ, আর তোমার কেলভিন স্কেলে যে টেম্পারেচারটা দেয় সেটা হচ্ছে কে। এবং এই টেম্পারেচার কিন্তু সবার জন্য সেম। আরবিট্রারি টেম্পারেচার আমরা নিচ্ছি, আরবিট্রারি টেম্পারেচার। তো এই টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে সি, ফারেনহাইট স্কেলে এফ, আর কেলভিন স্কেলে কে, সব টেম্পারেচার একই। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে বলছে, আর এদের মৌলিক যে ব্যবধান, এটা পার্থক্য মৌলিক ব্যবধান, এগুলো কি জানো? মৌলিক ব্যবধান গুলো কত কত?
মনে আছে কারো? এই যে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল আর এই যে কি বলে কেলভিন স্কেলের মৌলিক ব্যবধানটা কত 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 কত? ওকে কাজ করি না এখানে। হ্যাঁ বলো। না না, ওটা সত্য তো তুমি জানো, মৌলিক ব্যবধান হচ্ছে ফারেনহাইট স্কেলের এই যে 0 দাগ থেকে একদম সর্বোচ্চ দাগ, নিম্ন স্থির বিন্দু থেকে উচ্চ স্থির বিন্দু পর্যন্ত কয়টা ভাগ করা আছে? 180টা ভাগ করা আছে। ঠিক আছে? সেটা করে হ্যাঁ, এটা তো মনে আছে আমার। ফারেনহাইটের জন্য 180টা, আর ইয়ার জন্য কয়টা? এর জন্য তো 32-এর সাথে 180 যোগ করলে কত হয়? 312। 373-এর সাথে 373 যোগ করলে 300, মানে ওই যে প্রত্যেকটা ভাগ করতে দিন না, এখানে প্রত্যেকটা ভাগ করো, ভাগ ফারেনহাইট এরকম আর কি। তাহলে এটা ছিল কত? 180টা ভাগ কথা লিখতে হয়। সেটা তুমি 180 ভাগ 180, এটা 100, আর এটা হচ্ছে 1 হবে। তো এখন সম্পর্কটা কি হবে? এখানে আমরা ব্যবধান নিয়ে কাজ করবো। কি হবে? 0 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস যা হোক, ঠিক আছে? f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, তাই হবে। মানে ব্যবধান এর একটা এরকম করলাম আর কি। কে মাইনাস 273 যা হবে 373 বিয়োগ 273, তাই হবে। হবে কি না? ওই যে এইটার ভাগ এটা হচ্ছে ব্যবধান নিচ্ছি, এই ব্যবধান থেকে এই ব্যবধান যা হবে, এই ব্যবধান ভাগ এই ব্যবধান একই হবে, কারণ সেম জিনিসই, তাই না? জাস্ট আমি জিনিসগুলো কি বলে প্রকাশ করছি আলাদা ভাবে, কিন্তু অনুপাতটা তো সবসময় সেমই থাকার কথা, সেমই আছে। তো এখান থেকে আমরা সম্পর্কটা পাই যাবো। এটা কি ক্ষেত্রে যদি আমরা সম্পর্কটা একটা আসতে সি বাই 100, 100 এফ মাইনাস 32 বাই 180 কে মাইনাস 273 ডিভাইডেড বাই কি 100। তো এখান থেকে আরো যদি এটা কাটাকাটি করা যায় তাহলে সি বাই 5 8 মাইনাস 32 বাই কি 9, এটা কি হবে? কে মাইনাস 273 বাই 5। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালভিন স্কেল, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক মনে রাখতে হবে, যেটা তোমাদের আগেও হচ্ছিল। বুঝতে পারছো? তাহলে এই যে এটা হচ্ছে আর কি এফ 9, আলাদা আলাদা করে লিখে দেবো। এটা হচ্ছে সি বাই, এটা আমি ভাই মনে রাখি, সি মাইনাস এ 73, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা যে পার্টটা আছে, তারপরে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট যেটা ত্রুটিপূর্ণ বা নষ্ট থার্মোমিটার যেটাই বলো, তো সেটা কখন তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলবা বা কখন তুমি এটা থার্মোমিটারকে নষ্ট বলবা? তখন যখন সে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে?
যেমন ধরে নাও তোমার কাছে একটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার ছিল। তো সেটা দেখতেছো যে এটা দেখতেছি যে বরফ বিন্দু আর এটার যে আহ, কি বলে ওটাকে স্ফুটনাঙ্ক, মানে পানির বাষ্পবিন্দু, বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি পানি বরফ হয়ে যায়। তো দেখা যাচ্ছে না 12 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে যাচ্ছে, তার মানে নষ্ট। তো দেখা যাবে যদি নিম্নটা কম দেখায় বা বেশি দেখায় তাহলে উচ্চতা সেম হবে। অর্থাৎ যদি কোনো থার্মোমিটার, ওই থার্মোমিটার যার নিম্ন বিন্দু এবং বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু পাঠ ভিন্ন। ওকে, একটু মনে রাখবা যে যার বরফ বিন্দু, বরফ বিন্দু বলতে আর কি নিচেরটা বরফ বিন্দু ও ইয়ার একটা বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু বিন্দু রিডিং চেঞ্জ হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে, এখন এখান থেকেও আমরা কি করতে পারবো, সঠিক টেম্পারেচারটা মাপতে পারবো কিভাবে। তো এইভাবে মাপা যায়। ধরো না তোমার কাছে যে নষ্ট থার্মোমিটারটা ছিল সেটা হচ্ছে এটা, যেটা ভালো থার্মোমিটার। নষ্ট থার্মোমিটার যেটা ওটাকে আমরা লাল দিয়ে ইয়া করি, এটা নষ্ট। আর যেটা ভালোটা সেটা সবুজটা। তো নষ্টটার তুমি যেটা দেখতেছো যে নষ্ট থার্মোমিটারটা কেন নষ্ট, কারণ ওর উর্ধ্ব স্থিতিবিন্দু নিম্ন স্থিতিবিন্দু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হোক ঠিক আছে, কিন্তু উর্ধ্ব স্থিতিবিন্দু এবং নিম্ন স্থিতিবিন্দু তো জানি নাকি। এগুলো যদি জানা যায় তাহলে ওর কাছ থেকে আমরা সঠিক টেম্পারেচারটা মাপতে পারবো কিভাবে, যেইভাবে যে ধরুন ওর যে উত্তর সিলিন্ডারটা সেটা হয়ে গেছে ধরুন সেলসিয়াস স্কেলে তোমার কাছে একটা থার্মোমিটার ছিল, তো সেটা ভাঙে গেছে। সেটা কিভাবে করা যায়, এটা হচ্ছে তুমি এভাবে করতে পারো। উম, কিভাবে দেখাবো। এল মাইনাস, উদাহরণ দিয়ে দেখ। ধরুন এটা আছে 96 ডিগ্রি সেলসিয়াস আর এটা আছে ধরুন 12 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে ওর এটা চেঞ্জ হয়ে গেছে, উচ্চ স্থিরবিন্দু নিম্ন স্থিরবিন্দু চেঞ্জ হয়ে গেছে। এবং ওর যে এই টেম্পারেচারটা সেটা দেখা যাচ্ছে হচ্ছে কি তোমার, সেটা দেখা যাচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 48 ডিগ্রি যে সেলসিয়াস মানে যে টেম্পারেচার তুমি মাপলা, ঠিক আছে, 48 ডিগ্রি সেলসিয়াস তুমি মাপছো। এখন এটা তুমি মানে তো অবশ্যই ভুল, কারণ আর এই নিচেরটা উপরটা ভুল, মানে ও যেটা মাপছে সেটাও ভুল। এখন সেটা থেকে সঠিকটা কিভাবে মাপা যায়, সঠিকটা এভাবে মাপা যায়। আমরা আমরা কি জানি যে আসলে যে এই 96টা কত হবে, আর আসলে এই 12টা কত হবে, 0। এবং টেম্পারেচারটা আসলে ধরে নাও সি। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সম্পর্কটা এইটা লিখতে পারি না, যে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 - 0। এর অনুপাতটা সেম হবে, রেডিংটা সেম না, অনুপাতটা সেম হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে 48 - 12 যা হবে 96 - 12 ঠিক তাই হবে। এখান থেকে দেখো এই সিটাই হচ্ছে আমাদের কারেক্ট টেম্পারেচার যেটা আমাদের বের হয়েছে। ঠিক আছে, এইটা তুমি ব্যবহার করতে পারো। জাস্ট তুমি যেটা সূত্র হিসেবে মনে রাখতে পারবে, সূত্র হিসেবে তুমি যদি মনে রাখতে চাও তাহলে তুমি যেটা করবা, কিভাবে প্রকাশ। তোমার চাইলে এই সূত্রটা তুমি এভাবে লিখতে পারো। এটা তো এর আগে সূত্রের সাথে মার্চ হয়ে যেতে পারে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাই না? ত্রুটিপূর্ণ থার্মোমিটার মানে তাহলে আমি এটাকে এল দ্বারা লিখি, হ্যাঁ, এল দ্বারা। এল হচ্ছে তোমার, এটা হচ্ছে স্টিম, আর হচ্ছে এটা হচ্ছে এল যেটা তুমি মাপবা, আর এল হচ্ছে আইস। তো তোমার এই পাশে যেটা থাকবে দেখো, তুমি কিন্তু স্কেলের
টেম্পারেচার ডিভাইডেড বাই আমার কাছে এটা লেখা আছে, আমি একটু দেখে নিয়ে আসছি, বড় লেখা লিখতে হবে। হুম, nice. আচ্ছা তোমরা একটু লেখো তো। হুম, এখানে এটা এটাতে লিখবা, মানে সি এর জায়গায় সি এর জায়গায় লিখবা কাঙ্ক্ষিত স্কেলের টেম্পারেচার, ঠিক আছে? দেখছো, কাঙ্ক্ষিত স্কেলের টেম্পারেচার মাইনাস কাঙ্ক্ষিত স্কেলের নিম্ন স্থিরবিন্দু। লিখছো, কাঙ্ক্ষিত স্কেলের টেম্পারেচার মাইনাস কাঙ্ক্ষিত স্কেলের নিম্ন স্থিরবিন্দু। হ্যাঁ, আগে সূত্রটার মতো হয়ে যাবে। জাস্ট এখানে যেটা হবে যে এই পাশে তুমি তোমার যে স্কেলটা লাগে সেই স্কেলটার মানগুলো বসাবো। যেমন এখানে আমি সেলসিয়াস স্কেলে বের করতে চাচ্ছি না, আমি সেলসিয়াস স্কেলে বসাচ্ছি। তোমার ইচ্ছে হলো ফারেনহাইট স্কেলে বসাবা, তাহলে তোমার এখানে উর্ধ্ব স্থিরবিন্দুটা নিতে হবে 212 আর নিম্ন স্থিরবিন্দু নিতে হবে 32। এই সেম সূত্র এটা, এটা এক লেভেল। তুমি যদি কেলভিনে বের করতে চাও তাহলে 19 এ পড়ছিলা। আচ্ছা যাই হোক, আমার মনে নাই। তাহলে হ্যাঁ, ওইটাই যেটা যেটা বের করছো ওইটাই। তো ওই সূত্রটা একটু লিখে নিও। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের পড়াশোনা। আর আরেকটা পার্ট আছে, এই যে 9-10 এর এই পার্ট, 9-10 এর অঙ্ক, সেটা হচ্ছে কি ক্যালোরিমিতির যে সূত্রটা তোমাদের ছিল, এই যে কি বলে এটা, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। মনে আছে এটা, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। ক্যালোরিমিতির সূত্রটা যে কোনো দুইটা আলাদা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি আমরা বস্তু মিশাই, তাহলে একজন তাপ দিবে একজন তাপ নিবে। তো একজন যতটুকু তাপ দিবে আরেকজন ঠিক ততটুকু তাপ কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ মিশ্রণের তাপমাত্রা বের করতে সমান হয়ে যায়, তাই না? হ্যাঁ, মিশ্রণের টেম্পারেচার ওটা হয়, তো এইটা আর কি। তো এটা ছিল কিনা বলো? ছিল। তো এখন এটা কি আমি এটা কি দেখাই দেবো নাকি পারবা তুমি? গৃহীত তাপ বুঝিত তাপ। এটাই ছিল যে আমি যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তুকে মেশাই, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, একটি বস্তু তাপ দিবে, উচ্চ তাপমাত্রার যে বস্তুটা সে তাপ দিবে, নিম্ন তাপমাত্রার যে বস্তুটা সে তাপ নিবে, এবং দুজনের আদান আদান প্রদান কিছু তাপের পরিমাণ সেম হবে, যেহেতু তাপ ইকুয়াল হবে বর্জিত তাপ। তাহলে এটার ইকুয়েশনটা যেটা ছিল, এগুলা মানে একটু করে নেই, মানে এটা বোধহয় আমাদের বইগুলোতেও নাই, হচ্ছে ওই আগের 9-10 যেটা ছিল সেটাই। তো আমি জাস্ট সূত্রটা লিখি যে মিশ্রণের ক্ষেত্রে কি হয়, যে যদি ধরো M1 ও M2, ধরো দুইটা আলাদা আলাদা করে M1 এবং M2 হয়। ও
S1 ও S2 একই তাপে একটি তাপের দুটি বস্তুর মাত্রা θ1 ও θ2 হলে এবং সাম্যাবস্থা বলতে যখন আরকি দুইজনে তাপ আদান প্রদান করা শেষ করে গেছে। সাম্যাবস্থায় মিশ্রণের তাপমাত্রা এটা হয় এটা হয় হলে এটা হলে আমাদের সূত্রটা কি? ওই যে ওইটাই সূত্র যেহেতু তাপের সাথে পরিচিত। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ধরে নেওয়ার কিছু নেই। তাপমাত্রা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো নিহিত তাপ আমরা ধরে নিলে কি কোনটা লেখা যায় এই যে এরকম এইভাবে আছে। তুমি তো টেম্পারেচার দেখলে বুঝতে পারবা। তবে এখানে আমরা এইভাবে ধরলাম যে θ1 is greater than θ is greater than θ2 মিশ্রণের টেম্পারেচারটা অবশ্যই সর্বনিম্ন যে মানে দুইটা বস্তুর মধ্যে যার টেম্পারেচারটা ছোট তার চেয়ে বেশি হবে এবং যার টেম্পারেচারটা বড় তার চেয়ে কম হবে, তাই না? কারণ যে দিলে তার টেম্পারেচারটা কম হবে, মানে তাপ দিলে তো টেম্পারেচার কমে যাবে, আর যে তাপ নিবে তার টেম্পারেচার বাড়ে যাবে। তো একজন মিশ্রণের টেম্পারেচারে নেমে নেমে যাবে, আর একজন মিশ্রণের টেম্পারেচারটা গেইন করবে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এইভাবে আছে θ1 is greater than θ is greater than θ2। তাহলে আমাদের গৃহীত তাপ যদি আমি লিখি গৃহীত তাপের সূত্রটা লিখো তাহলে কে তাপ নিবে? আচ্ছা প্রথমে কি বর্ধিত তাপটা লিখি, তাই না? বর্ধিত তাপ হিসেবে তাহলে কে তাপ দিবে? অবশ্যই এমন ভাবে বস্তুটা তাপ দিবে, তাই না? কারণ টেম্পারেচারটা বেশি, যার টেম্পারেচার বেশি সে তাপ দিবে। তাহলে এটা হবে M1 S1 M1 S1 এ ডেল টি। তো ডেল টি এখানে কত হবে? θ1 ছিল এটা পরিমাণ, কথা বুঝো কিনা? সে কতক্ষণ তাপ দিবে যতক্ষণ ওর টেম্পারেচার থিটা হয়ে যাচ্ছে, তাহলে শুরু আদি তাপমাত্রা থিটা সে তাহলে তাপমাত্রা পরিবর্তন θ1 মাইনাস থিটা যতটুকু তাপ দিবে, মানে আমরা মান সমান করতেছি কিন্তু এখানে। খেয়াল রাখতো মান সমান করতেছি যে বৈদ্যুতিক চাপ হিসেবে গৃহীত তাপ, তাহলে আমরা জাস্ট তাপমাত্রা পরিবর্তনটা নিই। আর গৃহীত তাপ কি হবে? M2S2 এটা কি হবে? বড় থেকে ছোটটা, তাহলে এটা হবে থিটা মাইনাস θ2। তাহলে এটা আমাদের মানে সূত্র, এটা তুমি যদি কোনোদিন অঙ্ক আসে তাহলে এই সূত্রটি অঙ্ক করবে। ঠিক আছে? আর আরেকটা কিন্তু আছে এখানে, ব্যাপার হচ্ছে আরেকটা, যদি এর মাঝে কোনো একটা ভর মানে সরি কোনো একটা পদার্থ ধরে নাও M1 বা M2 দশার পরিবর্তন করে, তাহলে সেই দশার পরিবর্তনের এই হিসাবটা কিন্তু তোমাকে এখানে যোগ করতে হবে। বুঝতে পারছো কি জিনিসটা কি বললাম? মানে ধরে নাও একটা বরফ আছে, বরফের টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার পানি আছে 98 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো এখন দুজনের টেম্পারেচারটা দুজনকে তুমি মিক্সড করছো, তাহলে পানির টেম্পারেচারটা ডাউন করবে, পানি তাপ বর্জন করবে এবং বরফ তাপ নিবে। তো বরফ কি ডাইরেক্ট -2 থেকে তোমার ধরে নাও মিশ্রণের টেম্পারেচার হলো 50, তাহলে বরফ কি -2 থেকে 50 হবে না, প্রথমে -2 থেকে সে 0 হবে, সেটা একটা হলো। তারপর কি হবে? 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে? পানি হবে। তাহলে এই যে ও একটা দশা পরিবর্তন করলো, এই এই হিসাবটাও কিন্তু তোমাকে রাখতে হবে। অর্থাৎ তুমি এই যে দেখো এর আগে কিন্তু তোমার বর্ধিত তাপ আর গৃহীত তাপের কনসেপ্ট শিখাইছি না? ঠিক ওটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি ইজিলি বের করতে পারো। তো তুমি যদি বর্ধিত তাপ বের করতে পারো, টোটাল বর্ধিত তাপ আর টোটাল গৃহীত তাপ বের করতে পারো, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এটা বের হয়ে যাবে। ওকে, তো দশার পরিবর্তনটা কাউন্টে নিবা আর কি। এটাই
মানে বর্গীকরণটা বের করতেছো, দশার পরিবর্তনটা কাউন্ট করবো, দ্বিতীয়টা বের করতেছো, দশার পরিবর্তনটা কাউন্ট করবো। দশার পরিবর্তন হলে তাপ কিভাবে মেজার করে, mls অথবা ml ডিগ্রি, ওইটাই বলতেছি। দশার পরিবর্তনটা কাউন্ট করতে হবে, এইটুকুই আর। তো আজকে এখান থেকে আজকে তো শুক্রবার, আজকে যাইতে হবে। এরপরের দিন যেদিন আছে ওই দিন করবো। আর তোমরা হচ্ছে কি করবো বলো দিই, রিসার্চ স্যারের বইয়ের মানে তোমাদের কাছে তো বই আছে, ওখানে দেখবা যে ওই যে অঙ্ক যেগুলো ছোট ছোট অঙ্ক থাকে 50 60 এভাবে একসাথে অনেকগুলো অঙ্ক থাকে, তো ওগুলো সব ট্রাই করবা আজকে। আজকে না হলে কালকে, যেটাই হোক এরপরের ডেটের আগ পর্যন্ত ট্রাই করে দেখ পারো কিনা, প্র্যাকটিস করতে হবে। শেষ আজকে দিয়ে। হ্যাঁ শেষ, আর কোনো থিওরি নাই। ঠিক আছে, এখন তোমরা যদি বলো যে আরেকটা ক্লাস লাগবে ম্যাথ করানোর জন্য, তো নেওয়া যাইতে পারে, কিন্তু তোমাদেরই করা উচিত আর কি, ম্যাথ তো করাইছিলাম মাঝে মাঝে। ওকে, আর কোনো থিওরি নেই আমাদের এই চ্যাপ্টারে, অলরেডি সব শেষ হয়েছে। একটা ক্লাস নাও দিতে পারে ম্যাথ, ম্যাথ রিলেটেড, ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হবে হ্যান ত্যান এটা একটা। এই, ঠিক আছে তাহলে। এরপর দিন কি তাহলে নতুন নতুন শুরু করবো নাকি